পাস্ট ফর্ম কি? ফার্স্ট ফর্ম অফ ভার্বস ইজ ফাউন্ড ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে ফর্ম পাই সেটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়, অন্য কোনো টেন্সে কিন্তু এই ফর্ম ব্যবহৃত হয় না। তাহলে যদি অন্য কোনো টেন্সে তোমরা দেখো যে পাস্ট ফর্মের মতোই দেখতে কোনো ফর্ম আছে, তবুও কিন্তু সেটা পাস্ট ফর্ম হবে না। পাস্ট ফর্ম হতে হলে সেটাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। দ্যাট মিন্স এই ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মই থাকবে। উই জেনারেলি ফর্ম দিস ফর্ম অ্যাডিং ডি, ইডি অর সামটাইমস টি উইথ রুট ওয়ার্ডস। রুট ভার্বের সাথে আমরা ডি, ইডি বা টি যোগ করে আমরা সাধারণত পাস্ট ফর্ম গঠন করে থাকি। তবে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু ইট ইজ ডিফিকাল্ট টু টেল দেন। এক্সাম্পল দেখো, ওয়ার্ক থেকে ওয়ার্ক, হেল্প থেকে হেল্পড, স্টপ থেকে স্টপড। দেখো ডি, ইডি এগুলো যোগ করা হয়েছে, কখনো কখনো শেষের কনসোনেন্ট দ্বিত্ব বা ডাবল হয়ে গেছে। আরও এক্সাম্পল দেখো, সোহেল ওয়ার্কড ইন আ গ্যারেজ লাস্ট ইয়ার। ওয়ার্কের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম, এটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। ওকে, পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তো এখানে যদি হ্যাজ থাকতো, এখানে যদি হ্যাড থাকতো, তাহলে কিন্তু আমরা এই ওয়ার্কড এই শব্দটাকে কিন্তু তখন আর পাস্ট ফর্ম বলতে পারতাম না, তখন সেটাকে কি বলতাম? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমরা একটু পরেই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এখন বলছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম পারফেক্ট টেন্সগুলোতে ব্যবহৃত হয়, বিস্তারিত আমরা পরে জানবো। দেখো, দে এগ্রিড উইথ মি, এগ্রিড, এগ্রির সাথে ডি যোগ করে এগ্রিড গঠিত হয়েছে এবং এখানে কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু নেই, তার মানে এটা পাস্ট ফর্ম। ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন ফর সাম ইরেগুলার ভার্বস, ইট ইজ বেস্ট টু লুক দিস ওয়ার্ডস আপ ইন আ ডিকশনারি অর ভার্ব লিস্ট ইন সাম বুকস। ইরেগুলার ভার্ব যেগুলো, সেগুলোর সাথে কিন্তু আমরা বলতে পারবো না যে ডি অথবা ইডি যোগ করে এগুলো পাস্ট ফর্ম গঠিত হবে, এগুলো বলা খুব কঠিন। তো এগুলো তুমি যদি না জেনে থাকো, আন্দাজ করে লিখলে হয়তো হবে না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? ডিকশনারির সাহায্য নিতে পারো, অথবা তুমি কোনো রেফারেন্স বই বা গ্রামার বইয়ের সাহায্য নিতে পারো। যেমন দেখো, সিং ইরেগুলার ভার্ব, সিং এর পাস্ট টেন্স কি? স্যাং। ফিল থেকে ফেল্ট, যদিও ফেল্টকে আমরা বলি উইক ভার্ব, এর পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, এগুলোকে আমরা উইক ভার্ব বলে থাকি, যদিও রেগুলার না। রেগুলার হলো ডি এবং ইডি যোগ করে যেগুলো হয় সেগুলো। গো থেকে ওয়েন্ট, দেখো গো থেকে ওয়েন্ট পাস্ট পার্টিসিপল কিন্তু আবার গান। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, যে সিং, গো এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, কারণ এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা ভিন্ন ভিন্ন। আর যেগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, অথবা তিনটা ফর্মই একই, সেগুলোকে আমরা উইক ভার্ব বলে থাকি। আবার রেগুলার ভার্ব তারাও কিন্তু উইক ভার্বের অন্তর্ভুক্ত, কারণ সেগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এগুলোরই আরও কিছু এক্সাম্পল দেখো, শি ফেল্ট নার্ভাস, ফেল্ট দেখো টি যোগ করে হয়েছে, এখানে কিন্তু ডি বা ইডি যোগ করে হয়নি। আবার দেখো, দিয়া স্যাং এ সং, স্যাং আছে, তো এখানে কিন্তু ডি অথবা ইডি যোগ করে গঠিত হয়নি পাস্ট টেন্স। আবার দেখো, আই ওয়েন্ট শপিং ইয়েস্টারডে, ওয়েন্ট এখানে কিন্তু ডি অথবা ইডি যোগ করে গঠিত হয়নি। পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনগুলো? দেখো, লাইক পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম is also formed adding d or ed with regular verb, but in case of irregular verb they do not follow the rules. আমরা পাস্ট ফর্মের মতো পাস্ট পার্টিসিপল ফর্ম ডি অথবা ইডি যোগ করে গঠন করে থাকি, যদি সেটা ইরেগুলার ভার্ব না হয়। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো সাধারণত মানে না। এক্সাম্পল দেখো, ওয়ার্ক থেকে ওয়ার্কড, তারপর আবারও ওয়ার্কড, তাহলে এখানে দুইটা ফর্মই এক। আমরা কিভাবে চিনবো? আমরা এটা দেখে চিনবো যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্ব থাকলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর না থাকলে পাস্ট ইনডেফিনিট ফর্ম। আবার দেখো, গো থেকে ওয়েন্ট, তারপরে গান, এখানে তো তিনটা ফর্মে আলাদা। এটা হলো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে তো আমরা এমনি ফর্ম দেখেই চিনতে পারবো। বাক্য দেখো, দে হ্যাভ ফাউন্ড মি, ফাউন্ড এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কারণ এটা ডি যোগ করে গঠিত হয়েছে, কিন্তু আমরা এখানে দেখছি হ্যাভ আছে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার অনুরূপভাবে দেখো, হ্যাজ ফ্লোন অ্যাওয়ে, ফ্লোন যদিও এটা ফর্মটাই আলাদা, পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা, তা তবুও দেখো এর আগে হ্যাজ আছে। এখানেও দেখো হ্যাজ আছে, তারপরে মেড আছে। মেড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কিন্তু হ্যাজ আছে বলে এটা পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে পারফেক্ট টেন্স মানেই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ইউজড ইন অল পারফেক্ট টেন্সেস। ইন অল পারফেক্ট টেন্সেস পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। যেমন দেখো, শি হ্যাজ ড্রন আ পিকচার, হ্যাজের পরে ড্রন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। মাই ফাদার হ্যাড বট আ হাউস বিফোর শি কেম টু ঢাকা, দেখো হ্যাডের পরে বট পাস্ট পার্টিসিপল ফর্ম। আই শ্যাল হ্যাভ ফিনিশড, দেখো হ্যাভ আছে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 5 PM।
আবার আরও কোথায় আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি? পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ফাউন্ড ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম মাস্ট। প্যাসিভ ভয়েস মানেই পাস্ট পার্টিসিপল ফর্মের ইউজ করা। এক্সাম্পল দেখো, আ ট্রি হ্যাজ বিন ড্রন বাই লাবিব। লাবিবের দ্বারা একটা ছবি অঙ্কিত হয়েছে। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে কারণ এটা প্যাসিভ ভয়েসে লেখা। যে আমরা এখানে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো, লেট দ্য লেটার বি পোস্টেড। বি এর পরে প্যাসিভ ভয়েসে বি বসে। কি বসে? প্যাসিভ ভয়েসে বি বসে। বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আবার দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ফাউন্ড অ্যাজ নন ফাইনাইট ভার্বস সার্ভিং অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ রূপেও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। যেমন, দ্য গার্মেন্টস মেড ইন বাংলাদেশ সেল সেফ। বাংলাদেশের তৈরি পোশাক সেগুলো সস্তায় বিক্রি হয়। দেখো, মেড ইন বাংলাদেশ অথবা মেড, এটা গার্মেন্টসকে মডিফাই করেছে। মেড ইন বাংলাদেশ এটা একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই পুরো অংশটা দ্য গার্মেন্টসকে মডিফাই করেছে। ওকে, তার মানে এই মেড ইন বাংলাদেশ পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর মেড হলো অ্যাডজেক্টিভ। আবার দ্য অ্যানয়েড বয় স্ল্যাপড হিজ ফ্রেন্ড। রাগান্বিত ছেলেটি, মানে যে ছেলেটা রেগে আছে সে তার বন্ধুকে চড় মারলো। অ্যানয়েড বয়, অ্যানয়েড পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যানয়েড। দেখো, এটা কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আবার বলতে পারো, স্যার এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে কি এটা পাস্ট ফর্ম হতে পারে? পাস্ট ফর্ম হতে হলে তো সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এর আগে কি কোনো সাবজেক্ট আছে? নেই, বরং এটা কোনো একটা সাবজেক্টের, মানে কোনো একটা নাউনের পূর্বে বসেছে। এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম দুই ধরনের হতে পারে, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা জেরান্ড। যেহেতু উভয়টাই আইএনজি দিয়ে গঠিত হয়, তাই আমি উভয়টাকে একসাথে আইএনজি ফর্ম বলতে পারি। আমি প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলি। দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইজ ক্রিয়েটেড অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম অফ আ ভার্ব। বেস ফর্মের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে যে ফর্ম গঠিত হয় সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তবে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপলস অলওয়েজ এন্ড ইন আইএনজি। যেমন সুইমিং, লাফিং, প্লেয়িং। এক্সাম্পল দেখো, দ্য গেম ইজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি? অ্যাডজেক্টিভ। গেমটা কেমন সেটা বলে দিচ্ছে ইন্টারেস্টিং দ্বারা। ইন্টারেস্টিং গেমকে মডিফাই করেছে। আবার সুবল ইজ নট অ্যান ইরিটেটিং বয়। ইরিটেটিং বয়কে মডিফাই করেছে, তার মানে ইরিটেটিংও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখছি যে প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়াও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল টেন্স গঠনে ব্যবহৃত হতে পারে। কোথায়? প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজড অ্যাজ কন্টিনিউয়াস অ্যাকশন ইন অল কন্টিনিউয়াস টেন্সেস। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। দ্য বার্ড ইজ সিঙ্গিং সুইটলি। সিঙ্গিং কন্টিনিউয়াস অ্যাকশন বোঝানোর জন্য সিঙ্গিং ব্যবহার করা হয়েছে। আবার আই ওয়াজ ওয়াচিং আ মুভি। আমি একটা মুভি দেখছিলাম, এটাও কন্টিনিউয়াস অ্যাকশন বুঝিয়েছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগে বসতে পারে, নাউন ফ্রেজের আগে বসতে পারে, নাউনের পরে বসতে পারে, বা প্রোনাউনের পরে বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে। দেখো, গ্র্যান্ডমাদার টোল্ড আস অ্যান অ্যামেজিং স্টোরি। অ্যামেজিং স্টোরি, এই যে স্টোরির আগে বসে স্টোরিকে মডিফাই করেছে, তাহলে এটা নাউনের আগে বসেছে। আবার এ বয় হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড দ্য বার্নিং হাউস। বার্নিং হাউস, এখানেও দেখো বার্নিং হাউস, এখানেও আগে বসেছে নাউনের। আবার দ্য সিচুয়েশন ওয়াজ এম্বারাসিং, এটা সিচুয়েশনকে নির্দেশ করে, মানে সিচুয়েশনের অ্যাডজেক্টিভ এটা। আবার দেখো, এটা এই বি ভার্বের কমপ্লিমেন্ট। ভার্ব অফ পারসেপশন, এরপরে আমরা যখন ভার্ব বসাই তাদের সাথে আইএনজি যোগ করি। তাহলে আই স ললিতা গোয়িং টু লাইব্রেরি। গোয়িং ললিতাকে মডিফাই করে। আই স ললিতা গোয়িং টু লাইব্রেরি। গোয়িং টু লাইব্রেরি একসাথে ললিতাকে মডিফাই করে, যার হেডওয়ার্ড হচ্ছে গোয়িং। আবার আই ক্যান স্মেল সামথিং বার্নিং। দেখো, আই ক্যান স্মেল, আমি কিছু গন্ধ পাচ্ছি, সামথিং বার্নিং, কিছু পোড়া গন্ধ পাচ্ছি, তাহলে বার্নিং সামথিংকে মডিফাই করে। দেখো, স্মেলও ভার্ব অফ পারসেপশন। দ্য ভিলেজ ওমেন সিটিং রোড সাইড এনজয় গসিপিং। দেখো, সিটিং ওমেনকে মডিফাই করে, তাহলে সিটিং হচ্ছে ওমেনের পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভ। আবার এনজয় গসিপিং, এনজয় কিন্তু মেইন ভার্ব, তো মেইন ভার্বের অবজেক্ট হিসেবে গসিপিং বসছে। এখানে কিন্তু দেখো আইএনজি যুক্ত থাকলেও এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করে নাই, বরং এটা একটা নাউন হিসেবে এখানে বসেছে। যে এনজয় করে, কি এনজয় করে? গসিপিং, আলাপ, গল্প এনজয় করে। তার মানে এনজয়ের
অবজেক্ট হচ্ছে গসিপিং। এখানে আইএনজি যুক্ত হলেও কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা হচ্ছে জিরান্ড। দেখো দ্য আইএনজি ফর্ম অর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইজ ইউজড আফটার ভার্ব অফ মুভমেন্ট অ্যান্ড পজিশন। ভার্ব অফ মুভমেন্ট এবং পজিশন রিলেটেড যে ভার্বগুলো আছে তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে লিখে থাকি। যেমন শি ওয়েন্ট শপিং, টু শপ কিন্তু হবে না, শি ওয়েন্ট শপিং। আবার আই গো রানিং এভরি মর্নিং, আই গো রানিং মানে আমি দৌড়াতে যাই, আই গো রানিং এভরি মর্নিং। দেখো এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব, ভার্ব অফ মুভমেন্ট ওয়েন্ট গো। আবার যেগুলো অবস্থান বোঝায়, পজিশন বোঝায়, লে, লাই মানে অবস্থান করা। হি লে লুকিং আপ অ্যাট দ্য ক্লাউডস। খেয়াল করে দেখো লে হচ্ছে অবস্থান বুঝিয়েছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি বসেছে। দেখো এখানে শপিং, রানিং, লুকিং সবই কিন্তু অ্যাডজেক্টিভ রূপে বসেছে, একটাও কিন্তু নাউন নয়। শপিং শিকে মডিফাই করে, রানিংও আইকে মডিফাই করে, লুকিং হিকে মডিফাই করে। দেখো শি কেম রানিং টুয়ার্ডস মি, সে দৌড়াতে দৌড়াতে আমার দিকে আসলো। তো সে তার অবস্থা বোঝাচ্ছে, সে কীভাবে আসলো, দৌড়াতে দৌড়াতে। তাহলে রানিং শি এর অবস্থা বোঝাচ্ছে। দেখো সবগুলো ভার্বই হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট অ্যান্ড পজিশন। আবার দেখো আমরা পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি পার্টিসিপল ফ্রেজে। পার্টিসিপলের পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকলে সেটাকে বলে পার্টিসিপল ফ্রেজ। আমরা সেখানে কী পাই, প্রেজেন্ট পার্টিসিপল পাই। অথবা আমরা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজের আগেও আমরা এটা পেতে পারি, সেটা আমরা একটু পরে দেখছি। আগে এক্সাম্পলগুলো দেখো, ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর নাউনকে মডিফাই করেছে। শি শাউটেড ফায়ারসলি লুকিং অ্যাট দ্য বয়। দেখো লুকিং অ্যাট দ্য বয়, লুকিং কাকে মডিফাই করেছে, অ্যাট দ্য বয়, প্রিপজিশনাল ফ্রেজ। একটু আগে বলছিলাম যে প্রিপজিশনাল ফ্রেজকেও কিন্তু মডিফাই করে, লুকিং অ্যাট দ্য বয়। আর লুকিং অ্যাট দ্য বয় পুরোটা হচ্ছে কি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই পুরোটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। দেখো দ্য মাদার গ্রাস্পিং হার ডটার স্টার্টেড উইপিং। দেখো দ্য মাদার গ্রাস্পিং হার ডটার, হার ডটার হচ্ছে নাউন ফ্রেজ, গ্রাস্পিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল এবং এই নাউন ফ্রেজ দুটো মিলে পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়েছে। তো পার্টিসিপল ফ্রেজের শুরুতে আমরা দেখছি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। আবার দেখো দ্য মাদার গ্রাস্পিং হার ডটার স্টার্টেড উইপিং, উইপিং কিন্তু জিরান্ড, কারণ এটা নাউনে কাজ করেছে। এই যে শুরু করলো, কি শুরু করলো, কান্না শুরু করলো, যেটা এই ভার্বের অবজেক্ট, সেটা হলো উইপিং বা কান্না করা। দ্য জিরান্ড ফর্ম লুকিং দ্য সেম অ্যাজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন সেন্টেন্সেস, অথবা কমপ্লিমেন্টও হতে পারে। দেখো জিরান্ড ফর্ম এগুলো বাক্যের মধ্যে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট অথবা প্রিপজিশনের অবজেক্ট রূপে বসতে পারে। ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, ওয়াকিং হচ্ছে এখানে সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট। আবার সামিরা লাইকস শপিং, সামিরা পছন্দ করে, কি পছন্দ করে, শপিং করতে। এই কি পছন্দ করে, শপিং করতে, যেটা এই লাইক ভার্বের অবজেক্ট রূপে বসেছে। সামিরা লাইকস শপিং ফ্রম বসুন্ধরা শপিং সেন্টার। আবার দেখো ওয়াশিং ইজ লার্নিং, দেখো লার্নিং হচ্ছে কমপ্লিমেন্ট, বি ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে লার্নিং, যেটা নাউন। দেখাই হলো শেখা, তুমি দেখে দেখেই শিখতে পারো। তাহলে দেখা এটা যেমন সাবজেক্ট, অনুরূপভাবে লার্নিং এটাও কিন্তু নাউন, এটাও কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি অবজেক্ট। দেখো পারফেক্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল ফর্মকে হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট পার্টিসিপল ফর্ম আমরা তখনই ব্যবহার করি যখন আমরা বুঝাই যে কোনো একটা অ্যাকশন পূর্বে শেষ হয়ে গেছে, তারপর আর একটা অ্যাকশন শুরু হয়েছে বা শুরু হবে। পারফেক্ট পার্টিসিপলস ক্যান বি কনস্ট্রাক্টেড টু মেক অ্যান অ্যাক্টিভ অর প্যাসিভ মিনিং, এটা অ্যাক্টিভ অথবা প্যাসিভ দুই মিনিংই কিন্তু বসতে পারে। এক্সাম্পল দেখো, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট ইমিডিয়েটলি। দেখো এই কাজটা শেষ করে সে এই কাজটা করেছে, সে মেসেজ ডেলিভার্ড করে দ্রুত জায়গাটা ত্যাগ করেছে। আবার দেখো হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হ্যারি ওয়াজ রেডি ফর প্লে, কাজ শেষ করে হ্যারি খেলার জন্য প্রস্তুত। তার মানে এক কাজ আগে শেষ হয়েছে, তারপরে আরেকটা কাজ শুরু হবে বা হয়েছে। হ্যাভিং বিন কুকড দ্য ফুড লুকড ডেলিশিয়াস, দেখো এটা প্যাসিভ ভয়েসে লেখা, হ্যাভিং বিন কুকড মানে রান্না শেষে, রান্না হয়ে গেছে, তারপরে কি খাবারগুলো দেখতে ডিলিশিয়াস লাগছে। তারপরে ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম কি, ইনফিনিটিভ ফর্ম হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। দ্য ইনফিনিটিভ ফর্ম ইজ ক্রিয়েটেড অ্যাডিং টু বিফোর দ্য বেস ফর্ম অথবা রুট ফর্ম অফ আ ভার্ব। দ্যাট মিনস টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব ইজ ইনফিনিটিভ ফর্ম, বাট ইন সাম কেসেস টু রিমেইনস সাইলেন্ট। দ্য ভার্ব লেট, মেক, সি, হিয়ার, ফিল, ওয়াজ অ্যান্ড নোটিস আর ফলোড বাই অবজেক্ট প্লাস ইনফিনিটিভ উইদাউট টু। আমি তোমাদের আগে বলেছিলাম যে একটা লিস্ট আছে ভার্বের, পজিটিভ ভার্ব এবং আরও কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সাধারণত টু ছাড়াই
ভার্ব বসে, যেগুলোকে আমরাকে বলি ইনফিনিটিভ উইদাউট টু বা বেয়ার ইনফিনিটিভ। ইন প্যাসিভ ফর্ম উইথ মেক, সি, হিয়ার, হেল্প অ্যান্ড নো উই ইউজ ইনফিনিটিভস উইথ টু। কিন্তু এই ভার্বগুলোর যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন কিন্তু আবার ইনফিনিটিভ টু এর টুটাকে আমরা উজ্জ রাখি না, সেটাকে বসিয়ে দেই। টু ডান্স, টু রাইট, টু রিড এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্বের এক্সাম্পল। বাক্যে দেখো, টু ডান্স ওয়াজ হার প্যাশন। টু ডান্স এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হতে পারে। হি লাইকস টু ডান্স উইথ আদার্স। দেখো, টু ডান্স সে পছন্দ করে, কি পছন্দ করে? টু ডান্স নাচ করতে, উইথ আদার্স অন্যদের সাথে। দেখো, টু ডান্স এখানে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, যেটা কী হিসেবে বসেছে? অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে ইনফিনিটিভ ফর্ম অবজেক্ট হিসেবে বসতে পারে। আবার দেখো, দে লেট হার গো। এই যে লেটের পরে দেখো টু ছাড়াই গো বসেছে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টু। আর এই ভার্বগুলোর পরেও কিন্তু তাই হয়, এই ভার্বগুলো দিয়েও কিন্তু এইভাবেই গঠিত হয়। যেমন ধরো, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। আই মেড হিম ডু, নট টু ডু। আই স হিম সিং এ সং, আমি দেখলাম তাকে একটা গান গাইতে। হিয়ারের পরেও তাই হয়, ফিলের পরেও তাই হয়, ওয়াসের পরে এবং নোটিসের পরেও টু বসে না। An infinitive is a non-finite verb, so in sentences they are used as noun, that means subject or object, adjective and adverb. As noun অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট রূপে। টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখো, টু স্মোক এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইজের সাবজেক্ট হলো টু স্মোক। আবার আই লাইক টু হেল্প দ্য পুর, লাইকের অবজেক্ট হলো টু হেল্প। অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে দেখো, গিভ হিম দ্য শুজ টু পলিশ, তাকে জুতো জোড়া পলিশ করতে দাও, তাহলে টু পলিশ হচ্ছে শুজ এর অ্যাডজেক্টিভ। আই নিড আ গভর্নেন্স টু টেক কেয়ার অফ দ্য চাইল্ড। টু টেক কেয়ার কাকে মডিফাই করে? দ্য চাইল্ডকে। আবার দেখো, এটা অ্যাডভার্ব রূপেও বসতে পারে। আই মেড হার টু টক, কেন দেখা করেছিলাম? কথা বলার জন্য। হি উইল কমপ্লিট দ্য মিশন টু সেট অ্যান এক্সাম্পল, সে একটা এক্সাম্পল সেট করতে মিশন কমপ্লিট করবে। তাহলে কেন করবে সেটার উত্তর কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। দেখো, লিস্ট অফ মোডাল ভার্ব, এই যে একটা মোডাল ভার্ব এর লিস্ট আছে, এরপরে অনেক গ্রামারিয়ান মনে করে ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব ইজ ইউজড আফটার মোডাল অক্সিলারি ভার্ব উইদাউট টু। দিস টাইপ অফ ইনফিনিটিভ ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। তবে এক্সাম্পল দেখো, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। অ্যাবিলিটি বোঝাচ্ছে, ক্যানের পরে স্পিক বসেছে কিন্তু কোনো টু নেই। অনেক গ্রামারিয়ানরা মনে করে এখানে টু উজ্জ আছে, আবার অধিকাংশ গ্রামারিয়ানরাই মনে করে যে এই স্পিক হলো বেস ফর্ম অফ ভার্ব বা রুট ফর্ম। বেস ফর্ম হোক আর ইনফিনিটিভ ফর্ম হোক, আমরা জানি যে ইনফিনিটিভ ফর্মে টু এর পরেই কিন্তু বেস ফর্ম থাকে, তার মানে আলটিমেটলি এটা বেস ফর্মের দিকেই যাচ্ছে। যেহেতু টু নেই তাহলে এটা বেস ফর্মই আমি বলতে পারি। আর যেহেতু ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে স্পিককে আমরা বেস ফর্মই বলা বেটার বলে মনে করি। এই সোর্সে গেলে তোমরা দেখতে পাবে যে মোডাল ভার্বের পরে ইনফিনিটিভ ফর্ম হিসেবে ভার্ব বসে, সেটা উল্লেখ আছে। আবার এই বাক্যটা দেখো, আই ইউজ টু গেট আপ আর্লি, এখানে তো টু দেওয়াই আছে, তবে ইউজ টু তো এটা মোডাল ফ্রেজ, তারপরে বেস ফর্ম বসেছে, এটা বেস ফর্মে আমি বলবো, কারণ ইউজ টু এটা তো ফ্রেজ আর এটা হচ্ছে বেস ফর্ম, তাহলে এটাকেও আমি বলবো বেস ফর্ম। তো ভিউয়ার্স, আজকে তাহলে আলোচনা এ পর্যন্তই। তোমরা যদি সঠিকভাবে খুব ভালোভাবে ভার্বের ব্যবহার শিখতে চাও, তাহলে ভার্বের ফর্ম নিয়ে যত কয়টা ক্লাস আছে আমার এখানে সবগুলো ক্লাস অবশ্যই দেখবে, কোনো ক্লাসই মিস করবে না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।